সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে এই করোনাকালে তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে। আমাদের কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ নামে ফেসবুক একটা পেজ আছে। তোমরা যারা ওখানে যুক্ত হওনি বা যারা যুক্ত হয়েছে অন্যদেরকে জানিয়ে দেবে, তাহলে পুরো ক্লাসগুলো, অন্যান্য বিষয়ের ক্লাসগুলো তোমরা সেখানে পাবে। আমরা চেষ্টা করছি তো এই করোনাকালে সারা বিশ্বের মতোই আমরাও বেশ অস্বস্তিতে আছি, সেই অস্বস্তি কাটিয়ে ওঠার জন্য এবং তোমাদের পড়ালেখা যেহেতু অনেক দিন ধরে ক্ষতি হচ্ছে সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা চেষ্টা করছি কিছু ক্লাস করিয়ে দিতে। তো এখন সমস্যা হলো সেটা হচ্ছে, যদি সবাই এই ইনফরমেশনটুকু জানতে না পারে তাহলে সবার কিন্তু ক্লাসগুলো এগোচ্ছে না, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে সবার হয়তো ইন্টারনেটের প্রাপ্যতা নেই, তার জন্য আসলে খুবই আমরা হয়তো সেটা দারিদ্র্যের কারণে হবে বা অন্য কারণে হোক, সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এই যে ক্লাসগুলো আমরা নিচ্ছি সেগুলো আমরা যখনই করোনাকাল শেষ হবে, আবার পুরোদমে ক্লাস শুরু হবে, আমরা পুনরায় সেগুলো আবারও নেব যারা ক্লাসগুলো পায়নি তাদের সুবিধার জন্য। কিন্তু এই মুহূর্তে যারা যারা আছে তাদের জন্যই, বা যারা অনলাইনে ক্লাস করার সুবিধা পাবে, অন্তত চেষ্টা করবে যে যদি তোমার আশপাশে তোমার বন্ধুরা থাকে তারা যদি করোনা এফেক্টেড না হয়, তাহলে তাদের যদি দেখার সুযোগ না হয় তাদেরকেও সুযোগ দেবে বলে আমি আশা করি। তো যা হোক, অনেক কথা বললাম। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পরিসংখ্যানের আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব। আমরা পূর্বের ক্লাসগুলোতে অনেকটুকু এগিয়েছিলাম, বার্ষিক পরীক্ষা প্রায় মানে খুব কাছাকাছি সময়ে চলে এসেছিল। একটা অধ্যায় এবং আরেকটা অধ্যায়ের একটা টপিক বাকি ছিল, সেগুলো আমরা পড়বো আজকে। আমরা পড়ছিলাম পরিসংখ্যান প্রথম পত্রের। যারা দ্বাদশ শ্রেণীতে আছো তাদের জন্য এটা উপকারে দেবে, যেহেতু তোমাদের এখনো পরীক্ষা হয়নি। সুতরাং তোমরাও ক্লাসটি করলে আমার সাথে সাথে মনে হয় তোমাদেরও বেশ কাজে দেবে। আর তোমরা নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করো। আমি আমার ক্লাস শুরু করছি। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে আমি প্রথমেই একটা ছবি এখানে তোমাদের সামনে উপস্থাপন করছি। ছবিটা হচ্ছে কার? মাইকেলসন মরলির আলোর ব্যাগ পরীক্ষণ নিয়ে। মাইকেলসন মরলি তোমরা হয়তো নাম শোনোনি, কিন্তু তোমাদের যারা বন্ধুরা একাদশ বিজ্ঞান শ্রেণীতে পড়ছে তারা মাইকেলসন মরলির আলোর ব্যাগ পরীক্ষণ নিয়ে বেশ ভালোই জানে। এটা ছিল একটি ব্যর্থ পরীক্ষা। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সেরকম হতেই পারে, পরীক্ষা সব পরীক্ষণে যে সফল হবে সেরকম কোনো কথা নেই। চেষ্টা চালিয়ে যান বিজ্ঞানীরা, আমাদের জন্য এই যেমন করোনাকালে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং একটা ভালো একটা উপায় বের করার চেষ্টা করছেন। তো এরকম নানা রকম ট্রায়াল দিতে হয়। তোমরা তো ট্রায়াল সম্পর্কে বেশ ভালোই জানো যারা পরিসংখ্যানের শিক্ষার্থী। এরকম এখানে 5টা ট্রায়ালের পরীক্ষণের ফলাফলগুলো এই চিত্রগুলোর সাহায্যে উপস্থাপন করা হয়েছে। কিসের? আলোর গতি। তোমরা জানো আলোর গতি মাপা হয় কিলোমিটার পার সেকেন্ডে, প্রতি সেকেন্ডে কিলোমিটার হিসেব করে মাপা হয়। তো এখানে যে ছবিগুলো দিয়েছে দেখছো কিছু বক্সের মতো, তাই না? দেখতে তো পাচ্ছ। তাহলে আমরা আমাদের আজকের পার্ট কি হতে পারে একটু ধারণা পাচ্ছি, তাই তো? আচ্ছা, আমরা একটু পরের স্লাইডে যাই। এখানেও একইভাবে দুটো বাক্স আঁকা হয়েছে, দেখতে পাচ্ছ। এবং সেই তথ্যটা হচ্ছে সিঙ্গাপুরের প্রথম 100 জন আরোগ্য লাভকারী কোভিড-19 আক্রান্ত রোগীর লিঙ্গভিত্তিক তথ্য নিয়ে। অর্থাৎ এটা খুবই আপডেটেড একটা ছবি তোমাদের জন্য আমি এখানে উপস্থাপন করলাম। দেখতে পাচ্ছ সারা পৃথিবীতে যা কিছুই হোক সবকিছু কিন্তু বিশ্লেষণ করা হয় পরিসংখ্যানিক উপায়ে। সেই হিসেবে আমরা এখানেও দেখতে পাচ্ছি, এবং তা করলে কিন্তু ভালোই, যে যদি আমরা পরিসংখ্যান উপায়ে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু শনাক্ত করা বা ডিটেক্ট করা খুব সহজ হয়। এবং চিকিৎসা বিজ্ঞানের কাজ যেমন রয়েছে, এখানে উপাত্ত বিজ্ঞান বা ডেটা সায়েন্সের কাজও ব্যাপক। হ্যাঁ, ওকে, আমরা এখন পরের স্লাইডে যাই। সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু শিখলাম বা যতটুকু জানলাম তার ভিত্তিতে বলতে পারি যে চিত্রটা ছিল নিশ্চয়ই বাক্স নিয়ে কিছু একটা চিত্র।
এবং সেটাকে তোমরা এতক্ষণে হয়তো মনে করতে পারছো যে বাক্স চিত্র, তোমাদের বইতে এরকম কিছু একটা আছে। তো সেই কাজটুকু করা হয় কোথায়? অনুসন্ধানী উপাত্ত বিশ্লেষণ এই প্রক্রিয়ায়। যেহেতু আমি আগেই বলেছি যে আমরা উপাত্ত বিশ্লেষণ করতে চাইলে গবেষণায় করতে হবে, তাহলে সেই গবেষণার যে বিষয়গুলো তার একটা গুরুত্বপূর্ণ টুল বা যন্ত্র হচ্ছে আমাদের বাক্স চিত্র। সেটি আমরা পাবো পঞ্চম অধ্যায়ে পরিঘাত, বঙ্কিমতা ও সূচালতা অধ্যায়ে। আমি সেই অধ্যায়ের এই টপিকটুকু বাকি ছিল। পরিঘাত সম্পর্কে আমরা পড়েছি, বঙ্কিমতা এবং সূচালতা সম্পর্কে পড়েছি। এই টপিক নিয়ে আজকে আমাদের কাজটা শুরু করতে চাই। তো আমরা আজকে এই পাঠ শেষে যা যা শিখবো তার মধ্যে তোমাদের যেহেতু সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হয়, সেখানেও আমরা আসলে আমরা যে লার্নিং সিস্টেম সেখানেও বর্তমানে সেখানেও কিন্তু আমরা তাই যে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা বলতে যেটাকে বোঝানো হচ্ছে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল হর্স, যেটা সেখানে আমরা পাই সেটা হচ্ছে সংশ্লেষণ, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত। পরিসংখ্যানে আসলে এই কাজটা আমরা সবসময় করি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রয়োগও করি এবং সিদ্ধান্তে আসি। একাধিক উপাত্ত সারির তুলনা করে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে একটা সিদ্ধান্তে আসতে হয়। সেই কাজটুকু আমরা যে টপিকটা নিয়েছি সেটার মাধ্যমে কিন্তু আরো অনেক ভালোভাবে করতে পারবো। আমাদের টপিকটার মধ্যে প্রথম আমরা জ্ঞানমূলক প্রশ্ন রেখেছি এবং জ্ঞানমূলক শিক্ষণফল রেখেছি। অনুসন্ধানী উপাত্ত বিশ্লেষণ কি তা বলতে পারবে? এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, সংক্ষেপে ইডিএ বলা হয়। অনুসন্ধানী উপাত্ত বিশ্লেষণ পদ্ধতি হিসেবে 5 সংখ্যা সার ও বাক্স চিত্র বর্ণনা করতে পারবে। তাহলে এই দুটো বিষয় নিয়ে আমরা চিত্র নিয়ে আমি প্রথমে কথা বলেছিলাম। অনুসন্ধানী উপাত্ত বিশ্লেষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। তো 2 আর 3 যদি আমরা ভালোভাবে এই পাঠ শেষে যদি আয়ত্তে আনতে পারি, তাহলে আমরা বলতে পারি যে অনুধাবনমূলক প্রশ্নগুলো মোটামুটি এই 2টি শিক্ষণফলের আলোকে তোমাদের আমরা যাচাইয়ের জন্য পরীক্ষার প্রশ্ন দিয়ে থাকি। তারপর প্রয়োগমূলকের ক্ষেত্রে আসলে সৃজনশীল প্রশ্ন তো কোনো শেষ নেই। একই টপিকের আলোকে লাখ লাখ প্রশ্ন তৈরি করা যায় এবং নানাভাবে করা যায়। তাই প্রয়োগে এখানে আমি একেবারে বিভিন্ন, ওই যে প্রথম থেকে দেখতে পাচ্ছ যে একেবারে বিভিন্ন রকম তথ্য উপাত্তর সাহায্যে কাজটা করার চেষ্টা করছি। তা আমরা এখানে আপাতত শিখব অশ্রেণীকৃত উপাত্তের জন্য নতুন পরিস্থিতিতে পরিমাপ দুটি প্রয়োগ করতে পারবে। ঘাবড়ানোর কোনো কারণে, খুবই সহজ। পরিমাপ দুটির সাহায্যে এই যে এখানে যে দুটো পরিমাপ পড়বো বলেছি, 5 সংখ্যা সার এবং বাক্স চিত্র, এক বা একাধিক উপাত্ত সারির তুলনামূলক বিশ্লেষণ করতে পারবে। এটা আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্নে কাজে দেবে এই শিক্ষণফলটি। তো আসো পরের স্লাইডে গেলাম। এখানে আমি প্রথমে একটি উদাহরণ সেট করেছি। উদাহরণ আমাদের অনেক বোঝানোর চেয়ে সহজ একটি প্রক্রিয়া এবং ভেতরে ঢোকার জন্য সহজ প্রক্রিয়া। এখানে আমি দিয়েছি কোনো এক শুক্রবারে একজোড়া ছেলে মেয়ে তাদের গ্রামের পাশের নদীতে মাছ ধরতে যায়। তাদের প্রত্যেকে 5টি করে মাছ ধরে। ছেলেটির মাছের আকার দেওয়া আছে, মেয়েটির মাছের আকার দেওয়া আছে 1.2 কেজি, 2 কেজি, 3 কেজি, 2.5 কেজি, 2 কেজি। এগুলো হলো ছেলেটির মাছের আকার। আর মেয়েটির মাছের আকার দেওয়া আছে 0.8 কেজি বা 800 গ্রাম, 0.9 কেজি বা 900 গ্রাম, 1 কেজি এবং 1.3 কেজি। আর একটা বেশ বড় সড়ো একটা মাছ পেয়েছে মেয়েটি, 6 কেজি বরের একটি মাছ পেয়েছে। তাহলে এই যে মাছের ভরের যে তথ্য সারি দিলাম, দুটো তথ্য সারি, তাহলে আমরা কি এমন কোনো অনন্য পদ্ধতির কথা চিন্তা করতে পারি যা দিয়ে একই সাথে এই দুটো তথ্য সারির কেন্দ্রীয় প্রবণতা, বিস্তার ও বিন্যাসের আকার নির্ণয় এবং তুলনা করতে পারি সরাসরি সহজেই? আর তোমরা আগে থেকে জেনেছো, আমরা আগের অধ্যায়গুলোতে পড়েছি যে কেন্দ্রীয় প্রবণতা, বিস্তার, বিন্যাসের আকার নির্ণয়, এগুলো হচ্ছে পরিসংখ্যানের কোনো বিন্যাসের বিশ্লেষণের মূল 4টি বৈশিষ্ট্য। বর্ণনামূলক পরিসংখ্যান বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের প্রধান 4টি বৈশিষ্ট্য হচ্ছে তার কেন্দ্র কোথায়, বিস্তার কিরূপ এবং তার বঙ্কিমতা এবং সূচালতা দেখা, অর্থাৎ বিন্যাসটির আকার কেমন সেটা দেখা। এবং সেগুলো যদি আমরা পাই, আমরা এই পাঠ শেষেও বুঝতে পারবে যে আমরা কত কিছু না করে ফেলতে পারি, খুবই মজার মজার সব কাজ করে ফেলতে পারি এবং ভালো ভালো সিদ্ধান্তে উপনীত হতে পারি এই কাজগুলোর মাধ্যমে। আমাদের আজকের টপিক ছিল অনুসন্ধানী উপাত্ত বিশ্লেষণ। সেই অনুসন্ধানী উপাত্ত বিশ্লেষণ কি সেটা একটু জানতে চাই। তো তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য উপযোগী। অনুসন্ধানী উপাত্ত বিশ্লেষণ পরিসংখ্যানের এমন একটি পদ্ধতি যা দিয়ে কোনো উপাত্ত সারিকে সাধারণত চিত্রভিত্তিক উপস্থাপনের মাধ্যমে বিশ্লেষণ করা হয় এবং
উপাত্ত সারির মূল বৈশিষ্ট্য যেমন কেন্দ্রীয় মান, বিস্তার, বঙ্কিমতা সম্পর্কে সহজে ধারণা লাভ করা যায়। তাহলে এই যে কথাটা বললাম যে আমরা যে গবেষণা করব, উপাত্ত বিশ্লেষণ করব, সেই উপাত্ত বিশ্লেষণের মধ্যে একটা সেগুলোকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারবো এবং একই সাথে সে চিত্রের আলোকে আমরা তার কেন্দ্র, বিস্তার, বঙ্কিমতা এগুলো সম্পর্কে সহজে ধারণা লাভ করতে পারবো। অনুসন্ধান উপাত্ত বিশ্লেষণের জন্য আমাদের অনেক রকম পদ্ধতি রয়েছে। আমাদের পাঠ্য বইয়ে যে সমস্ত পদ্ধতিগুলো আমরা পড়ছি সেগুলো বেশ বহুল ব্যবহৃত পদ্ধতি। তার মধ্যে একটি হলো শাখা ও পত্রক চিত্র উপস্থাপন, স্টেটমেন্ট লিফ লট ডিসপ্লে, আয়তলেখ বা হিস্টোগ্রাম, 5 সংখ্যা সার বা 5 নাম্বার সামারি, বক্স চিত্র বা বক্স হুইস্কার চিত্র নামেও পরিচিত, বক্স প্লট অর বক্স অ্যান্ড হুইস্কার প্লট। তো এখানে বলে রাখা ভালো সেটা হচ্ছে শাখা ও পত্রক চিত্র এবং আয়তলেখ কিন্তু আমরা আগে পড়ে ফেলেছি যে দ্বিতীয় অধ্যায়ে, তাই তো? তো ওটা নিয়ে আমরা আলোচনা করব না, আমরা পরের দুটো নিয়ে আলোচনা করব। তারপর 5 সংখ্যার সার, কোনো যেটা নিয়ে আমি প্রথমে বলেছি যে আমরা এই দুটো টপিক নিয়ে আলোচনা, যে অনুসন্ধান উপাত্ত বিশ্লেষণের এই টপিকের মধ্যে এই দুটো পদ্ধতি নিয়ে বা প্রক্রিয়া নিয়ে টুলস নিয়ে আমরা আলাপ করব। যে 5 সংখ্যার সার, 5 সংখ্যার সার নামে বোঝা যাচ্ছে কিছুটা যে এখানে 5টা সংখ্যা থাকবে যেগুলো দিয়ে একটা সারাংশ টানা হবে, সারমর্ম টানা হবে কোনো উপাত্ত বিশ্লেষণের পর। তাহলে সেই 5টি সংখ্যা নিশ্চয়ই বেশ গুরুত্বপূর্ণ সংখ্যা, যেগুলো দিয়ে আমরা বেশ কিছু কাজ করতে পারবো বলে আশা করি। তোমাদের বলে রাখা ভালো, তোমরা বাউলির নাম শুনেছো, আগেও নানা রকম প্রক্রিয়া আমরা কাজ করেছি। গণিত পরিসংখ্যানবিদ এল বাউলি, আর্তালায়ন বাউলি শাখা ও পত্রক চিত্র এবং 5 সংখ্যার সার পদ্ধতির কিন্তু অগ্রদূত। যদিও তিনি মূলত 7 সংখ্যার সার ব্যবহার করেছিলেন, অর্থাৎ উনি যে কাজটা করেছিলেন উনি কিন্তু 7 নাম্বার সামারি করেছিলেন, 5 নাম্বার সামারি নয়, 7 নাম্বার সামারি করেছিলেন। 7 নাম্বার সামারিরই একটা রূপ হচ্ছে 5 নাম্বার সামারি। দুটো 7 নাম্বার সামারি থেকে দুটো টুল বাদ দিয়ে 5 নাম্বার সামারি তৈরি করা হয়। তো আসি তাহলে সে 5 সংখ্যার সারকে। অনুসন্ধানে উপাত্ত বিশ্লেষণের যে প্রক্রিয়ায় কোনো উপাত্ত সারির সর্বনিম্ন ও সর্বোচ্চ মান এবং 3টি চতুর্থক, প্রথম, দ্বিতীয় আর তৃতীয় চতুর্থক নির্ণয় করে উপাত্ত সারির মূল বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয় তাকে 5 সংখ্যার সার বলে। তোমরা চতুর্থক সম্পর্কে আগেও পড়েছো, সর্বনিম্ন সর্বোচ্চ মান কিভাবে বের করতে হয় সেটা জানো। তারপরেও আবার একটু রিক্যাপ করছি যে 5 সংখ্যার সার তাহলে কিভাবে নির্ণয় করতে হবে। উপাত্ত সারির মানগুলো ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজিয়ে নিব। কেন ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজিয়ে নিতে হবে? তোমরা জানো যে মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক এগুলো হচ্ছে অবস্থান পরিমাপক, মেজার্স অফ লোকেশন, এবং এগুলো দিয়ে আমরা কোনো উপাত্ত সারির যে অবস্থানটা নির্ণয় করতে পারি এই মানগুলোর সাহায্যে। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে চতুর্থক বা এই ধরনের বিভাজক মানগুলো বা অংশক মানগুলো, পার্টিশন ভ্যালু আর ফ্র্যাক্টাইলসগুলো যখন যেগুলো নিয়ে আমরা কাজ করি তখন আমাদেরকে প্রথম যে কাজটা করতে হয় মানগুলোকে সাজিয়ে ফেলতে হয়। সেই কারণে প্রথম কাজ হবে উপাত্তের মানগুলো অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করে নিতে হবে। কেমন? তারপরে কাজ হচ্ছে সর্বনিম্ন মান, প্রথম চতুর্থক বা 25তম শতমক, মধ্যমার আরেক নাম দ্বিতীয় চতুর্থক বা 50তম শতমক, বা বলতে পারি পঞ্চম দশমক, তৃতীয় চতুর্থক বা 75তম শতমক এবং সর্বোচ্চ মান আমরা নির্ণয় করব। আচ্ছা, প্রথমে যে উদাহরণটা সেট করেছিলাম যে ছেলেটির প্রাপ্ত মাছের ভর দেয়া ছিল, আমরা বলেছি যে এগুলো এমন কোনো অনন্য পদ্ধতির সাহায্যে আমরা এগুলো বের করতে পারি কিনা যেখানে কেন্দ্র জানতে পারবো, তার বিস্তার এবং তার যে গণসংখ্যা রেখার আকৃতি সেটা সম্পর্কে একই সাথে জানতে পারবো। তো দেখি তাহলে আমাদেরকে যা আমরা চিন্তা করেছি তা আমরা সেটা নিয়ে আমরা কতটুকু এগোতে পারি। তো মানগুলিকে প্রথমে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি। ঊর্ধ্বক্রমে সজ্জিত মান হচ্ছে এই যে এখানে আমরা লিখলাম। তারপর হচ্ছে এখানে সর্বনিম্ন মান হচ্ছে, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 1.2 কেজি। Q1 সমান হচ্ছে, তোমরা জানো, এখানে একটা কথা বলে রাখি, একটু স্কিপ করি, সেটা হচ্ছে ব্যাপারটা হলো এরকম যে বিভাজক মান বা অংশক মান হিসেবে আমরা যে সমস্ত মানগুলো পাই চতুর্থক, দশমক, শতমক,
মধ্যমা নির্ণয়ের জন্য অনেক রকম প্রক্রিয়া বা পদ্ধতি রয়েছে। যেমন আমরা যে বিগ ডেটা অ্যানালাইসিস করি, বিশেষ করে পাইথন প্রোগ্রামিং এর সাহায্যে, ওখানেও বেশ কিছু চতুর্থক নির্ণয়ের জন্য বেশ কিছু মেথড একই সাথে ব্যবহার করা হয়েছে, বা দশমক শতমক এভাবে অংশক মানগুলো নির্ণয়ের জন্য, বিভাজক মানগুলো নির্ণয়ের জন্য। আবার স্ট্যাটিস্টিক্সে আমরা আর একটা প্রোগ্রাম ব্যবহার করি, আর প্রোগ্রামটার নাম হচ্ছে আর। এটা দিয়েও বিগ ডেটা অ্যানালাইসিস করা যায়, মানে বিশাল বিশাল উপাত্ত সারি বিশ্লেষণ করা যায়, যেখানে লাখ লাখ কোটি কোটি উপাত্ত থাকবে। হ্যাঁ, এই যে যেমন এখন পৃথিবীতে করোনা ভাইরাসের কারণে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে, তাহলে এই যে আক্রান্ত হচ্ছে তাদের ডেটা উপাত্তগুলো বিশ্লেষণ করা কিন্তু সহজ কথা নয়, সহজ ব্যাপার নয়। তাহলে এই যে সেই ধরনের কাজগুলো সহজে করার যে সমস্ত কাজগুলি করা হয়, বিগ ডেটা অ্যানালাইসিস তার একটা প্রক্রিয়া। আর এই যে বিগ ডেটা অ্যানালাইসিস হচ্ছে ডেটা সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং সেই ডেটা সায়েন্সের কাজগুলো করার জন্য আজকে আমরা যে টুল পড়ছি, বাক্সচিত্র, খুবই 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 একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস। যে ওটা তো হয়তো প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কাজটা করব, কিন্তু তাতে স্ট্যাটিস্টিক্যাল হেল্প যথেষ্ট পরিমাণ লাগে এবং তার ভিত্তিতে কাজগুলো করা হয়। তো এখানে আমি যেটা বলতে চাইছি, সেই চতুর্থকের, যেমন আর প্রোগ্রামিংয়ে প্রায় 9টা পদ্ধতি আছে যে এই অংশক মান বা বিভাজক মানগুলি বের করার জন্য। যেমন এখানে প্রথম চতুর্থক বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করেছি, i*n+1/4তম মান, যেখানে n হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ এখানে মোট উপাত্ত সংখ্যা, n হচ্ছে বিজোড়। তো আমাদের এনসিটিবি অনুমোদিত পাঠ্য বইতে এই ফর্মুলাগুলোই ব্যবহার করা হয়েছে। সেটা আমাদের জাতীয় শিক্ষাক্রমের যে শিখন ফল ছিল এবং বিষয়বস্তু ছিল, সেখানেও সরাসরি লেখা আছে এই ফর্মুলা ব্যবহারের জন্য। তো তার আলোকেই কাজগুলো হয়। তো কিন্তু এখন আমি যে শিটটা তৈরি করেছি, সেটা করার জন্য আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে তোমরা হয়তো দেখবে যে আমার প্রোগ্রাম ভ্যালুর সাথে যে তোমাদের প্রাপ্ত মানের কিছুটা ডিফারেন্স থাকছে, তাতে ঘাবড়ানোর কোনো কারণ নেই। সেটা আগেই বলে রাখলাম, যে আগে বলেছি যেহেতু নানা রকম সূত্র ব্যবহার করা হয় মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে, এই যে এরকম চতুর্থক, দশমক, শতমক এগুলো বের করার জন্য, অশ্রেণীকৃত উপাত্ত সারের জন্য, এই ধরনের ডেটাগুলোর জন্য, যেগুলো আনগ্রুপড বা নন ক্লাসিফাইড ডেটা, সেসব ক্ষেত্রে একটু ভিন্নভাবে করা হয়েছে এবং ভিন্ন সূত্র প্রয়োগ করা হয়েছে। তাতে অসুবিধার কিছু নেই, সবগুলোই শুদ্ধ। আর তাছাড়া আগেও তো আমরা বলেছি যে আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছি এবং চতুর্থ অধ্যায়েও পড়েছি যে একটা ভালো পরিমাপকের 7টা বৈশিষ্ট্য থাকে। তোমরা নিশ্চয়ই চিন্তা করতে পারছো, ওই ইওল্যান্ড ক্যান্ডেল প্রদত্ত একটি ভালো পরিমাপের কি কি গুণ থাকা দরকার। তার মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য সেটা কি ছিল, যে পরিমাপকটি সুদৃঢ়ভাবে সংজ্ঞায়িত হবে। দ্য মেজারমেন্ট শুড বি ওয়েল ডিফাইন্ড। এই যে ওয়েল ডিফাইন্ড কথাটা, সুদৃঢ়ভাবে সংজ্ঞায়িত হবে, এটা এখানে এসে বেশ নমনীয় হয়ে যায়। অর্থাৎ চতুর্থক, দশমক বা শতমক নির্ণয়ের সময় আমরা ঠিক বিভাজক মানগুলো নির্ণয়ের সময় যে সংজ্ঞাটা সুদৃঢ় থাকে না, সুদৃঢ় নয় বলেই এই যে বললাম আর প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে প্রায় 9টা মেথড ব্যবহার করা হয়েছে। আবার বলছি এই যে এক্সেল শিটে যে প্রোগ্রামটা ব্যবহার করা হয়েছে, যে সূত্রের আলোকে, সেই সূত্রটা আবার আমরা এখানে প্রয়োগ করছি না। তাহলে এই যে নানা রকম সূত্র রয়েছে, সে কারণেই আমরা বলে থাকি যে এটা বেশ, যে দশমক বা শতমক বা চতুর্থক বা মধ্যমা, এদের সংজ্ঞাগুলো নমনীয়। ঠিক আছে, সে কারণেই বলেছিলাম আমরা, তাই তো। তো যাই হোক, আমি কাজে আসি। সেটা হচ্ছে প্রথম চতুর্থক আমরা আগে বের করা শিখেছি। এখানে i সমান 1 বসিয়েছি। 1 কেন বসিয়েছি বলো তো? এই যে এখানে দেখতে পাচ্ছ যে এটা আমরা আগেও করেছি, আবার একটু রিক্যাপ করছি যে এখানে কি আছে, যে প্রথম চতুর্থক, তাই 1 বসিয়েছে। n সমান 5 বসিয়েছি কেন? কারণ আমার এখানে উপাত্ত সংখ্যা 5টি। তারপর আরগুলো তো সূত্র অনুযায়ী বসিয়েছে 1.5তম মান। একটা কথা খুব ভালো করে মনে রেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন পরীক্ষার খাতা দেখি, পরীক্ষণ করি, তখন একটা পাই, সেটা হচ্ছে প্রথম চতুর্থক, তোমরা লিখে দাও উত্তর হচ্ছে 1.5। সে ভুলটা কেন হয় জানো? আমি তোমাদেরকে বলে দিই, প্রায় সকলের এই ভুলটা হয় এই কারণে যে এই যে এটা আসলে পজিশন, মানের অবস্থান।
হ্যাঁ, মানের অবস্থান, যে এততম মান, এই কথাটি লিখো না বলে ভুলটা হয়ে যায়। তুমি যদি লিখো 1.5তম মান, তাহলে কিন্তু ভুলটা হওয়ার সুযোগ থাকে না। তখন তোমার মাথায় আসবে, কিরে আমি তো মানটা এখনো বের করি নাই। এটা হচ্ছে মানটার অবস্থান কোথায়, তুমি সেটা লোকেট করে দিচ্ছ, নির্দেশ করে দিচ্ছ যে এখানে কততম অবস্থান। তো 1.5তম মান মানে কি, প্রথম আর দ্বিতীয় মানের মাঝখানে। হ্যাঁ, 1.5তম কোনো তো অবস্থান হতে পারে না, অবস্থান সবসময় পূর্ণ সংখ্যায় হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে, তাই তো? তাহলে এই যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার মাঝখানে, তো এসে সহজ কথাটাই করলাম, প্রথম মান আর দ্বিতীয় মানের গড় করে দাও। তো খুবই সহজ, যে প্রথম মান কত, 1.2, দ্বিতীয় মান হচ্ছে 2, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 3.2, তাহলে হচ্ছে 1.6 কেজি। একইভাবে আমরা Q2 বের করতে পারি, যেমন Q2 পাচ্ছি কত, তৃতীয় মান, তো তৃতীয় মান এখানে কত, 2 কেজি। তো Q2 আমরা কিভাবে বের করেছি সেটা, চলো সেটা একটু দেখি, যে আমরা Q3 কিভাবে বের করতে পারি। যে Q3 ইকুয়ালস টু হচ্ছে Q3 সমান I ইন্টু n প্লাস 1 দেবো, তাই তো? তারপর কি দিয়ে ভাগ করব, ভাগ 4। তো এখন আমরা বের করব কত, এততম মান, তাই তো? সরি, আমি একটু কনভার্ট করে নিই। হ্যাঁ, তম মান, তাহলে এই কথাটা লিখতে হবে বলেছে বারবার, কেমন? তো দিস ইজ ইকুয়ালস টু, আই সমান কত বলো তোমরা, দেখতে পাচ্ছ 3। তারপরে হচ্ছে n সমান কত, আমাদের তথ্য সারিতে মোট উপাত্ত সংখ্যা ছিল কয়টি, আমাদের তথ্য সারিতে মোট উপাত্ত সংখ্যা ছিল n সমান কত, 5টি। আর যেহেতু n জোড়, তাই আমরা এখানে n বিজোড়, n এর মান বিজোড় 5, তাই আমরা এই সূত্রটি প্রয়োগ করছি। জোরের জন্য কি সূত্র হবে সেটা তোমরা জানো, এবং পরেও আমি সেই ধরনের একটা উদাহরণ রেখেছি যাতে সব দিক থেকে তোমাদের কভার হয়। ও ভাগ করে নেই, ভাগ কত, 4, সে কাজটুকু আমরা অধিকও করব। এততম মান সমান হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি, 3, ওটা তো লিখেছি, তাই 5-এর একে কত হলো, 5-এর একে হলো 6, 6কে 3 দিয়ে গুণ করলে 18, তাহলে 18কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, এই যে আমরা দেখি 18 ভাগ 4, তাহলে কত পেলাম, 4.5তম মান। মুখোমুখি করতে পারি আমরা, তারপরও একটু করলাম, যে এততম মান। তো 4.5তম মান মানে হচ্ছে চতুর্থ এবং পঞ্চম মানের অর্ধেক, তাই তো? তাহলে চতুর্থ মান চতুর্থ মান এবং পঞ্চম মানের অর্ধেক যোগ পঞ্চম মান এর কি নিব, আমরা অর্ধেক মান নেব, তাই তো? তাহলে আমরা চতুর্থ মান এবং পঞ্চম মান কত ছিল একটু দেখে নিই। যেহেতু এখানে 4.5তম মান বলেছে, 4.5তম মান মানে চতুর্থ এবং পঞ্চম মানের অর্ধেক, তাহলে সে কাজটাই করতে হবে। তো সেটা একটু করার জন্য, তো আমরা একটু দেখি যে চতুর্থ এবং পঞ্চম মান কত ছিল। এই দেখো, চতুর্থ মান ছিল 2.5, তারপর ছিল 3। তো তাই যদি হয়, তো এখানে আমরা বসাচ্ছি 2.5, সরি ব্র্যাকেটটা দিই, 2.5 যোগ 3, শেষ করলাম, ভাগ 2, তাহলে কত হলো, 3 2 5, 5.5। তো 5.5 যদি হয়, তাহলে আমরা লিখতে পারি 5.75 ডিভাইডেড বাই 2, আনসার 2.875, তাই তো? তো আমরা পেয়েছি সম্ভবত 2.75 লিখলাম কেন, 4.5, আমার স্লাইডে কি ভুল করেছি, 2.5 আর 3, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, চতুর্থ আর পঞ্চম, 2.5 আর 3, 2.5 3 3 2 5, 5.5, আমরা পাচ্ছি কত, 2.875, তাহলে কত পেলাম, 5.5 2 equals to 2.75।
ও ওটা কেমনে পেলাম কে জানে। যাই হোক, স্লাইডে তো ভুল করি নাই, আবার চিন্তা করছি কোনো ভুল করেছে কিনা, হতে পারে। সেরকম কোনো ভুল পেলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, স্যার এই জায়গায় ভুল হয়েছে। হয়তো তাড়াহুড়ো করতে যেয়ে স্লাইড রেডি করার সময় হয়তো বেশ কম হতেও পারে। হিসাব নিকাশে আমরা মূল প্রক্রিয়াটা শিখবো, হিসাব নিকাশে ভুল তেমন একটা সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। যে তাহলে আমরা কত পেলাম, আমরা পেলাম 2.75 কেজি। হ্যাঁ, তাহলে একইভাবে আমরা এই যে দ্বিতীয় চতুর্থকে বের করতে পারি, সেটা পেয়েছি 2 কেজি। আর তৃতীয় চতুর্থক বের করে দেখালাম, সর্বোচ্চ মান দিয়ে আছে। ওকে, আমার শেষ, আমার 5 সংখ্যার সার বের করা হয়ে গেল। 5 সংখ্যার সার হলো কত, যে 1.2 কেজি, 1.6 কেজি, 2 কেজি, 2.75 কেজি ও 3 কেজি। তাহলে আমরা এখানে 5টা সংখ্যা পেলাম। একটা কথা মনে রেখো এবং মনে রেখো, 5 সংখ্যার সার লেখার সময় প্রথমে সর্বনিম্ন মান লিখবে, তারপর প্রথম চতুর্থক লিখবে, তারপর দ্বিতীয় চতুর্থক লিখবে, তারপর তৃতীয় চতুর্থক লিখবে, তারপর সর্বোচ্চ মান লিখবে। অর্থাৎ এই 5টি মান পর্যায়ক্রমে অর্থাৎ ধারাবাহিকভাবে লিখতে হবে, না হয় ভুল হবে। ওকে, তাহলে এই 5 সংখ্যার সার থেকে আমরা কি কি শিখলাম যে এখানে আমরা কোথায় ব্যবহার করব প্রয়োজনীয় থেকে, সেটা হচ্ছে উপাত্ত সারির কেন্দ্রীয় মান, যেমন মধ্যমা ও চতুর্থকে বের করতে পারি, ওটা লেখা হয়নি, নির্ণয় করতে পারি। বিস্তার পরিমাপক হিসেবে পরিসর, তোমরা জানো যে পরিসর কি করি আমরা, পরিসর হচ্ছে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের পার্থক্য। আন্ত চতুর্থক পরিসর, যে তৃতীয় এবং প্রথম চতুর্থকের পার্থক্য। অর্ধ আন্ত চতুর্থক পরিসর, IQR, সেমি ইন্টারকোয়ার্টার রেঞ্জ, সেটা হচ্ছে কি তৃতীয় এবং প্রথম চতুর্থকের অর্ধেক, তাই তো। তো বা চতুর্থক ব্যবধান, সেটাও নির্ণয় করতে পারি। আরেকটু চেষ্টা করলে যে এল বাউলি, যে আর্তাল লায়ন বাউলি যে চতুর্থক ভিত্তিক বঙ্কিমতার পরিমাপ এবং সহগ বা বঙ্কিমতাঙ্ক নিয়ে সূত্র দিয়েছেন, সেটাও কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। সূত্রটা কি একটু মনে করার চেষ্টা করবে, যে বঙ্কিমতার পরিমাপ ছিল কি ছিল, যে Q3 প্লাস Q1 মাইনাস 2Q2, অর্থাৎ তৃতীয় এবং প্রথম চতুর্থকের যোগফল থেকে মধ্যমা বা দ্বিতীয় চতুর্থকের দ্বিগুণ পরিমাণ বাদ দিলে পরে বঙ্কিমতা পাওয়া যাবে বলছে, কেমন এল বাউলি অনুযায়ী। তো সে অনুযায়ী আমরা কাজ করতে পারি এবং সে অনুযায়ী আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি। তো আরো বিষয় হচ্ছে আমরা এই 5টি সংখ্যার সাহায্যে বাক্স চিত্র অঙ্কন করতে পারি, অর্থাৎ 5 নাম্বার সামারির মাধ্যমে আমরা বাক্স চিত্র অঙ্কনে সেটুকু কাজ এগুলো ব্যবহার করতে পারি। ওকে, পরের স্লাইডে যাচ্ছি আমি। বাক্স চিত্রে আসলাম, যেহেতু বাক্স চিত্রের কথা বারবার বলা হচ্ছে। তো বাক্স চিত্র অনেকটা 5 সংখ্যার সারের কাছাকাছি, যে অনুসন্ধানী উপাত্ত বিশ্লেষণের যে প্রক্রিয়ায় কোনো উপাত্ত সারের 5 সংখ্যার সারকে চিত্রভিত্তিক উপস্থাপন করে উপাত্ত সারের মূল বৈশিষ্ট্য বিশ্লেষণ এবং বহিস্থমান নিরূপণ করা হয়, তাকে বাক্স চিত্র বলে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, যে 5 সংখ্যার সার তো লিখি, তো বাক্স চিত্রের আরো কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে এখানে আমরা কিছু বেড়া দিই, যেটাকে আমরা বলি নিম্ন বেড়া বা ঊর্ধ্ব বেড়া, লোয়ার ফেন্স বা আউটার ফেন্স, সেগুলো বের করতে হয়। সেগুলো বের না করলে আমরা বহিস্থমান বের করতে পারবো না, কেমন। তো এই হচ্ছে আমাদের বাক্স চিত্র। মনে রেখো, গণিতবিদ জন ওয়াইল্ডার টিউকি 1977 সালে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস বইটি উনি প্রথম প্রকাশ করেন এবং সেখানে বাক্স চিত্র নিয়ে ধারণা দেন। কিন্তু উনি কিন্তু সেটা আবিষ্কার করেছিলেন 1970 সালের দিকে, প্রকাশ করেছেন 1977 সালে। তো বাক্স চিত্রের মধ্যে এই যে একটা কথা পড়েছো, যে বহিস্থমান, তাহলে 5 সংখ্যার সার সম্পর্কে আমি আগে জেনেছি। হ্যাঁ, কোন একটা পড়া কিন্তু পড়ার সময় ঠিক সেভাবেই যাবে, এগোবে, যে যেটা যেটা তোমার নতুন নতুন শব্দ মনে হবে সেটা নিয়ে তুমি আগে ক্লারিফাই করার চেষ্টা করবে। 5 সংখ্যার সার হয়ে গেল বহিস্থমান। বহিস্থমান নিয়েও আগে কথা বলেছি, আবারও বলছি, যে বহিস্থমান বা প্রান্তীয় মান বা চরম মান বা আউটলিয়ার, বা বলতে পারি প্রান্তীয় চরম ছোট মান বা প্রান্তীয় চরম বড় মান, সেভাবেও আমরা বলে থাকি। কি জিনিস সেটা নিয়েও আমরা আগে কথা বলেছি আগের অধ্যায়গুলোতে। আবারও বলছি, যে কোনো উপাত্ত সারির যে মান বেশ অসামঞ্জস্যপূর্ণ এবং যে মানের কারণে উপাত্ত সারির বিশ্লেষণে ত্রুটি দেখা দেয়, তাকে বহিস্থমান বলে। বুঝতে পেরেছ? তাহলে যে মানের কারণে উপাত্ত সারির বিশ্লেষণে ত্রুটি দেখা দেবে সেটাকে আমরা বলবো আউটলিয়ার এবং বেশ অসামঞ্জস্যপূর্ণ। তো আমরা একটা উদাহরণ দেখি। যেমন এখানে দেওয়া আছে 5, 6, 8, 8, 4, 27,
ধরলাম এটা, ধরে নিলাম যে এটা 6 জন শিক্ষার্থীর 30 নম্বরের কোনো একটি সারপ্রাইজ টেস্টে যে প্রাপ্ত নম্বর। এখন তোমাদের খুব মন খারাপ হবে যে 5 জন বেশ বাজে নম্বর পেয়েছো, একজন বেশ ভালো করে ফেলেছে। তো এখন প্রশ্ন হলো, এরকম নিশ্চয়ই তোমাদের হয় না, কিন্তু ধরে নিলাম আর কি যে আমরা কি করলাম যে এটা অন্যভাবে চিন্তা করতে পারি। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে 27 পেয়েছে, সে মানটা কিন্তু বেশ অসামঞ্জস্যপূর্ণ বলছে। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, আগেও বলেছি কেন স্যার সেটা 27টা অসামঞ্জস্যপূর্ণ হবে কেন? কারণ হচ্ছে এখানে 5 জন শিক্ষার্থী যে পরিমাণ নম্বর পেয়েছে, একজন শিক্ষার্থী তাদের থেকে কি বেশ কি রয়েছে যে বিস্তারের দিক থেকে বিশাল একটা পার্থক্য রয়ে গেছে, দূরত্ব অনেক বেশি। তাই এটাকে আমরা অসামঞ্জস্যপূর্ণ বলতে পারি। কোনো মান যদি অসামঞ্জস্যপূর্ণ হয়েও সেটাকে বহিস্থ মান বলা যাবে কিনা সেটা বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেই কারণেই আমরা এই টপিকটা শিখছি যে বহিস্থ মান আসলে আমরা যেটা বেশ অসামঞ্জস্যপূর্ণ মান বলে আমার যে আমরা দেখতে পাচ্ছি অবজারভেশনের মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে, সেটা কি আসলেই কি বহিস্থ মান? তো সেটা দেখার জন্যই আমাদেরকে বের করার জন্য বাক্স চিত্র ব্যবহার করতে হয়, এবং এটা খুবই 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 একটা গুরুত্বপূর্ণ কাজ। যেমন আমরা যদি দেখি যে 27 মানটি যেহেতু বেশ বড়, তাহলে আমরা চিন্তা করলাম কি, তো হলেও আমরা ঠিক আছে ওকে 6 জনের গড় বের করলাম। সমস্যাটা কোথায় দেখো, যে গড় বের করার পর দেখলাম গাণিতিক গড় কত পেলাম 9.67, ধরে নিলাম প্রায় 10। এখন আমি লিখেছি কি যা অগ্রহণযোগ্য। কেন অগ্রহণযোগ্য? এখন ধরো আমার কোনো সহকর্মী জিজ্ঞেস করলো, আপনি যে আজকে পরীক্ষা নিয়েছেন, যে ওই 6 জন শিক্ষার্থীর অবস্থা কেমন ছিল, যে তারা কেমন করেছে? আমি বললাম তারা গড়ে 10 পেয়েছে। আমি মিথ্যা বললাম নাকি সত্য বললাম? তার এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি আসলে কি বলেছি? মিথ্যা বলেছি। কারণ যেখানে কিনা 5 জন শিক্ষার্থী 10-এর কম পেয়েছে, শুধু একজন বেশি পেয়েছে, আমি বলছি তারা গাণিত মানে গড় পড়তা তারা 10 করে পেয়েছে। তার অর্থ কি? ওই শিক্ষক কি বুঝে নেবেন? মেয়েরা সবাই পাশ করেছে, 30 নম্বরের পরীক্ষায় গড়ে 10 পেয়েছে মানে সবাই পাশ করেছে। তাহলে এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা ভুল ধারণা। আমি প্রতিনিধিত্বশীল মান, গাণিতিক গড় প্রতিনিধিত্বশীল মান কিনা সেটা কি হচ্ছে যে প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ হচ্ছে 83% মান 10 অপেক্ষা ছোট। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তাহলে আমাদেরকে উপায় কি? উপায় হচ্ছে 27 মানটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে যদি আমরা গড় মান বের করি, গাণিতিক গড় বের করি, তোমরা জানো গাণিতিক গড় কিন্তু ওই যে কিছুক্ষণ আগেই বলেছিলাম ইয়েল অ্যান্ড ক্যান্ডেল প্রদত্ত যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে গাণিতিক গড় হচ্ছে একটা সর্বোত্তম পরিমাপন প্রক্রিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ বিস্তারের জন্য হচ্ছে পরিমিত উপাদান, সেটা তোমরা বেশ ভালো করেই জানো। তো তো সেরকম একটা গুরুত্বপূর্ণ পরিমাপন যন্ত্র দিয়ে আমরা এটার বিশ্লেষণ করতে পারবো না, তা কি হয় নাকি? নিশ্চয় হয় না। তো আমাদের উপায় আছে। উপায় হচ্ছে এই যে বাক্স চিত্রের সাহায্যে এখানে আমরা যে বহিস্থমান যেটা সেটা বের করে ফেলবো। বহিস্থমান বের করে বহিস্থমানকে আলাদা রেখে বাকি উপাত্ত যেগুলো আছে সেগুলোকে সহজে বিশ্লেষণ করলে আমরা একটা প্রতিনিধিত্বশীল মান পাবো এবং প্রতিনিধিত্বশীল বিস্তারের মান বের করতে পারবো। তাহলে তখন আমাদের কিন্তু সিদ্ধান্ত সঠিক হবে, পরিসংখ্যান মিথ্যা বলে প্রমাণিত হবে না। দেখতেই পাচ্ছ, তার মানে কি, হয় আমাদের তথ্য সংগ্রহের ত্রুটির কারণে, অথবা তথ্য সম্পাদনা ভুলের কারণে, অথবা আমার আরো অনেক উপায় আছে। আপাতত যতটুকু কথা বলছি ততটুকুর মধ্যে বলি যে আমার ভুল বিশ্লেষণ পদ্ধতির কারণে। যেমন আমি যদি 27কে ধরে নিয়ে যে কাজটা করলাম, প্রায় 10 বলে দিলাম, তাহলে আমার সহকর্মী ভাবলো যে সবাই পাশ করেছে, কিন্তু ঘটনাটা কিন্তু সত্য নয়। এই কারণে তো ইংরেজ কবি যে বাইরন বলেছিলেন যে লাই লাই ডিমান্ড লাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, যে তোমার স্ট্যাটিস্টিক্সের সংজ্ঞা খুবই সহজভাবে দিয়েছিলেন, মিথ্যা মিথ্যা ডাহা মিথ্যা, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে পরিসংখ্যান। আসলে কি তাই? মোটেই নয়। পরিসংখ্যান মিথ্যা নিয়ে কাজ করে না, বরং পরিসংখ্যান সত্য অনুসন্ধানে সবসময় সাহায্য করে থাকে। অর্থাৎ পরিসংখ্যান যে কাজটা করছে সত্য অনুসন্ধানেই করছে। যেমন আমি যদি এখানে ভুল বিশ্লেষণ করি সেটা দায়টা কিন্তু আমার। তাই আমাদেরকে টুলগুলো জেনে রাখতে হবে, শিখতে হবে। যে এখন যদি আমি যদি এটা বাদ দিয়ে পরে আমি যদি বলতাম যে এটার গড় মান এত, তাহলে কিন্তু সেটা বেশ প্রতিনিধিত্বশীল মান হতো এবং সেটাই বেশ ভালো হতো। তার মানে এই নয় যে আমাদের যদি আউটলায়ার থাকে, আমরা যে কোনো ধরনের কেন্দ্রীয় মান উপস্থাপনের জন্য কোনো প্রক্রিয়া নাই, তা না। কিন্তু আমরা এই যে মধ্যমা বের করতে পারি,
চতুর্থক বের করতে পারি, এবং বিস্তার পরিমাপের জন্য একইভাবে ওই যে আন্তঃচতুর্থক পরিসর বা চতুর্থক ব্যবধান এখানে প্রয়োগ করতে পারে। তোমরা সেটা জানো, যদি কোনো উপাত্ত সারিতে যদি আউটলিয়ার রেখে যদি কাজ করতে হয়, তাহলে দেখো বিশ্লেষণ প্রক্রিয়া যদি আউটলিয়ার রেখে দিই, তাহলে কিন্তু আমার গাণিতিক গড়, পরিমিত ব্যবধান এগুলো কিন্তু প্রয়োগ করা যাবে না। খুবই সহজ, পরিসংখ্যান খুবই সহজ। আর যদি আমার যদি আউটলিয়ার যদি বাদ দিয়ে আমি বিশ্লেষণ করতে চাই, আউটলিয়ার বের করতে পারি, ডিটেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আউটলিয়ার সহজ যদি রেখে করতে চাই, তাহলে আমাকে ওই যে অবস্থান পরিমাপক যেগুলো, অর্থাৎ তোমার পার্টিশন ভ্যালুস বা ফ্রেকটাইলস, ওগুলো ব্যবহার করতে হবে, তাই তো? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো জেনে রাখা, ভেতরের বিষয়গুলো কি কারণে, কোন জায়গায়, কেন, কোন পরিমাপ ব্যবহার করবো, আগেও বলেছি, এই জায়গায় আবার একটু রিক্যাপ করলাম, সেই কাজটাই করব। তাহলে বুঝতেই পারছো বাকচিত্র সে কারণে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা প্রান্তীয় চরম, ছোট বা বড় মানগুলো বের করতে পারি। যদিও তারা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু যদি 27কে বাদ দিই, তার অর্থ এই নয় যে আমি তার রেজাল্ট শিট থেকে তাকে বাদ দেবো, তাহলে কিন্তু সে তো চূড়ান্ত পরীক্ষায় সে কমে গেল, তাই না? তার নম্বর কমে যাবে, তাহলে সেটা কিন্তু হবে না। তাকে আমরা রাখবো, কিন্তু আমি যদি গড় বের করতে চাই, আমি যদি বিস্তার বের করতে চাই, সেজন্য আমরা যখন ডেটা অ্যানালাইসিস করি, বা আমরা পত্র পত্রিকায় যে সাংবাদিকরা যে সমস্ত তথ্যপাত্র দেয়, বা বোর্ড থেকে যে সমস্ত তথ্যপাত্র সংগ্রহ করা হয় বা দেয়া হয়, গড়ে এত ফল করেছে বা গড়ে সবাই জিপিএ এত পেয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে আগে ভাবতে হবে, যদি কোনো পরীক্ষায় যদি দেখা গেল যে একেবারে 80% শিক্ষার্থী A+ পেয়েছে, তাহলে 20% একেবারে কি তোমার ধরলাম যে ডি পেয়েছে, কোনো রকমে পাস করে দেয়, তাহলে হবে কি? এখন যদি আমি গড় রেজাল্ট বলি যে 80% A+ পেয়েছে, 20% ডি পেয়েছে, রেজাল্ট দাঁড়িয়ে যাবে, তাদের গড় পড়তার রেজাল্ট হবে হয়তো এ বা A- বা বি। কিন্তু আসলে কিন্তু তা না। এখানে আমাকে, ওরা কিন্তু পেয়েছিল কত, 80% শিক্ষার্থী A+ পেয়েছে, অথচ তাদের রেজাল্ট বলছে আমি A-, যে গড় পড়তা এবার শিক্ষা বোর্ড রেজাল্ট দিয়েছে, করেছে কত, A-। ঘটনাটা কোথায় ঘটে গেল? ঘটে গেছে ওই যে আমি যে যারা যে খুব কম স্কোর করেছে, যারা কিনা ডি পেয়েছে, তাদেরকে যে বাদ রেখে যে গড় পরিমাপটি কিন্তু বলে নেই। তাহলে এটা অনুযায়ী যদি আমি পত্রপত্রিকা লিখে দিই, তাহলে কিন্তু কি হবে, এটা মানুষকে একটা ভুল একটা তথ্য পাঠানো হলো। এই জন্য সংখ্যা কিন্তু খুব বিপদ, যে সংখ্যার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিপজ্জনক। তাই একটা কথা বলা হয় যে ইটস সেক্রিস্ট বলেছিলেন যে তোমার সুনাগরিক হতে হলে, যদি কেউ সভ্য নাগরিক হতে হয়, সুনাগরিক হতে হয়, তার জন্য পরিসংখ্যান শিক্ষা আবশ্যক। এটা এই কারণেই, বুঝতেই তো পারছো যে একটা জিনিস তুমি পত্রপত্রিকা লিখলেও যে সেটা বিশ্বাস করবে কিনা, সেটা যাচাইয়ের যেমন তোমার ক্ষমতা লাগবে, আবার বা যারা সাংবাদিকতা করে তারাও সঠিকভাবে যদি যিনি তথ্য প্রদান করছেন তাকে প্রশ্ন করে যদি সঠিক তথ্যটা যদি সংগ্রহ করতে না পারেন, তাহলে ভুল তথ্য পরিবেশন করা হবে এবং সাধারণের মাঝে একটা ভুল কি নির্দেশনা যাবে। অথচ দেখো শিক্ষা বোর্ড কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমরা বলছি কি সেটা যে ওদের রেজাল্ট ভালো হয়নি, তো এটা তো হতে পারে না। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যে আইসিটি যেমন আমরা শিখবো, সেটা হচ্ছে যেহেতু এখন প্রাযুক্তিক যুগ, আবার ইংরেজিটা আন্তর্জাতিক ভাষা হিসেবে শিখবো, পরিসংখ্যানও সবার একেবারে ছোট থেকে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে নেওয়া দরকার, এবং সবারই যাতে পড়তে পারে, সবাই যাতে বাধ্যতামূলকভাবে পড়তে পারে সেই ব্যবস্থা থাকা দরকার, যাতে করে অন্তত যে ফান্ডামেন্টাল জিনিসগুলো, মৌলিক জিনিসগুলো যাতে বুঝতে পারে এবং মানুষ মিসগাইডেড না হয়, অর্থাৎ ভুল দিকে পা না বাড়ায়। না হয় কি, যেমন দেশেও অনেক, আমাদের দেশেও অনেক বড় বড় ঘটনা ঘটে যায়, এই যে ফেসবুকে দেখো, ইয়াতে দেখো যে এমন হয়েছে, অমুক জায়গায় 1,500 মানুষ মারা গেছে, এরকম হয়েছে, তারপর দেখো দেশব্যাপী তোলপাড় শুরু করে দেয়, কিন্তু আসলে তো তাই হয় না, তাই না? তাহলে সংখ্যাটা একটা খুবই গুরুত্বপূর্ণ, সংখ্যা এত গুরুত্বপূর্ণ যে ভয়ঙ্কর কাণ্ড করে ফেলতে পারো, একটা দেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই জন্য এইসব বিষয়গুলো বোঝা খুবই জরুরি। যাই হোক, আমি পরের স্লাইডে যাচ্ছি। এখানে আমরা বাক্স চিত্র কিভাবে অঙ্কন করতে হবে সেটা আমরা দেখিয়েছি, যে যদি আমি বহিস্থমান দেখাতে না চাই,
তাহলে আমি আমি কিভাবে করব? তো সাধারণত বহিস্থমান থাকলে কিন্তু বহিস্থমান দেখাতেই হবে। যদি বহিস্থমান না আসে তাহলে এভাবে করলেই চলবে। তো প্রথমে আমরা কি করব, উপাত্ত সারির মানগুলোকে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজিয়ে নিব। তারপর সর্বনিম্ন মান, প্রথম চতুর্থক, এভাবে করে অন্যান্য মানগুলো বের করে নিব 5 সংখ্যার সারের মতোই। অতিরিক্ত এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে লোয়ার ইনার ফেন্স, নিম্ন অন্তর্বর্তী বেড়া। ওই যে আমি বলছি নিম্ন বেড়া এবং ঊর্ধ্ব অন্তর্বর্তী বেড়া, আপার ইনার ফেন্স। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দুটোরই সূত্র দেখতে পাচ্ছ, যে Q1 minus 1.5 times of IQR, Q3 plus 1.5 times of IQR। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইনার ফেন্স যেহেতু আছে, তাহলে নিশ্চয়ই আউটার ফেন্সও আছে, তাহলে বহির্বর্তী বেড়াও আছে। সেটার জন্য জাস্ট এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, এখানে 1.5, এখানে 3 টাইমস দিয়ে মাল্টিপ্লাই করা হয়। এখানে মজার ব্যাপার হলো, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 1.5 টাইমস অফ IQR Q1, এটা করলে লাভটা কি, বেড়া দিব কেন? মজার ব্যাপার হলো, আগেই তো বলেছে যে আমরা বহিস্থ মান বের করতে চাই। তো আরেকটা বিষয় হচ্ছে, এখানের সাথে সম্পর্ক আছে তোমার পরিমিত বিন্যাসের, যেটা আমরা পরে পড়ব, যে পরিমিত বিন্যাসের যে এক পরিমিত ব্যবধান, গড় মান থেকে এক পরিমিত ব্যবধান দূরত্বে, অর্থাৎ একটু করে, কিন্তু আমি এটা বলি কারণ হচ্ছে তোমাদেরকে এই বিষয়ে আমি একটু ধারণা দিয়েছিলাম। অর্থাৎ গড় মান থেকে এক পরিমিত ব্যবধান দূরত্বে ঋণাত্মক দিকে, বাম দিকে এবং ডান দিকে, যে প্রায় 70%, 68%, 70%ই ধরি, 70%-এর মতো মানকে কি করে ফেলে, উপস্থাপন করে। তো এখানে আমি সেইটুকুর জায়গা পর্যন্ত কি দিতে চাই, বেড়া দিতে চাই, বা তার চেয়ে বেশি হয় সেটা। Q1 minus 1.5 times of IQR যদি করি, তাহলে এর চেয়ে বেশি কিন্তু বেড়া দেওয়া যায়। তো বেড়াটা কিরকম? বেড়াটা হচ্ছে ওই যে দেখো, যে আমরা গ্রামে কি করি, যে সবজি খেতে অথবা যে কোনো শস্য খেতে গবাদি পশু যাতে ফসল না খেয়ে ফেলে, তাহলে আমরা কি করি, ওই যে বেড়া দিয়ে দিই, তাই না? তো বেড়া দিয়ে দিলে পরে গবাদি পশু আর এতে ঢুকতে পারে না এবং আমাদের ফসলে কোনো ক্ষতি করতে পারে না। তো এখানেও তাই, এখানে ক্ষতি করার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আগেই বলেছি, যদি আমরা বেড়া দিয়ে বহিস্থ মানগুলো বের করতে না পারি, তাহলে আমাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আমরা সঠিকভাবে উপাত্ত বিশ্লেষণ করতে পারবো না, যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তোমরা তো দেখতেই পাচ্ছ, এটা নিয়ে এতক্ষণ কথা বলেছে যে আমার মানটাই প্রতিনিধিত্বশীল হবে না, রিপ্রেজেন্টেটিভ হবে না। তাহলে আমি যাকে রিপ্রেজেন্ট করব, উপস্থাপন করব, সেই কি সঠিক হচ্ছে না যদি বেড়া না দিই। তো বেড়া দেওয়াটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তার অর্থই নেও যে তাকে আমরা বাদ দেবো, সেটা নিয়ে আমি আগেই কথা বলেছি। তো সেই বেড়া দেওয়ার জন্য আমরা যে NCTB অনুমোদিত পাঠ্য বইয়ে আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে নিম্ন বেড়া আর একটা হচ্ছে ঊর্ধ্ব বেড়া। এটাকে আমরা বলতে পারি নিম্ন অন্তর্বর্তী বেড়া, ঊর্ধ্ব অন্তর্বর্তী বেড়া। আমরা 3 টাইমস অফ IQR করে যেটা করা হয় সেটা আপাতত করব না। ওকে, তো বের করার পর নিম্ন অন্তর্বর্তী বেড়ার মান অপেক্ষা ছোট এবং ঊর্ধ্ব অন্তর্বর্তী বেড়ার মান অপেক্ষা বড় মানকে বহিস্থ মান হিসেবে ধরা হবে। তাহলে দেখো, নিম্ন অন্তর্বর্তী বেড়ার মান অপেক্ষা ছোট, একটা সংখ্যা রেখা কল্পনা করে নাও। তাহলে সংখ্যা রেখার যেখানে আমরা নিম্ন অন্তর্বর্তী বেড়া পাবো, তার চেয়ে ছোট মানে কি আরো বামে যাবে, আর যেখানে ঊর্ধ্ব অন্তর্বর্তী বেড়া পাবো তার চেয়ে বড় মান মানে কি ডানে 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 পাবো, কারণ সংখ্যা রেখার বাম থেকে ডান দিকে গেলে মান আস্তে আস্তে বড় হতে থাকে। তাহলে সেজন্য বললাম, নিম্ন অন্তর্বর্তী বেড়ার মান অপেক্ষা ছোট হলে সেটাও বহিস্থ মান ধরবো, আর ঊর্ধ্ব অন্তর্বর্তী বেড়ার মানের চেয়ে বড় হলে সেটাকেও আমরা বহিস্থ মান বলবো। ওকে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। একটি একমাত্রিক অক্ষরেখার উপর, ওই যে সংখ্যা রেখার উপর বাক্স আঁকি, আগে দেখেছো কিভাবে ওই যে আমি যে প্রথমে তোমাদের শুরুতেই যে বাক্সের কিছু ছবি দেখিয়েছিলাম, সেখানে দেখেছো যে বাক্সের দুপাশ প্রথম ও তৃতীয় চতুর্থক বরাবর, তাহলে যে সে বাক্সের দুপাশ থাকবে কি প্রথম ও তৃতীয় চতুর্থক বরাবর, বাক্সের ভিতরে দ্বিতীয় চতুর্থক বরাবর আরেকটি রেখা আঁকবো। কেমন? তো সেটা মাঝখানেও হতে পারে, যেখানে যেভাবে হয় আর কি, মান অনুযায়ী যেভাবে হবে সেভাবে হবে। বাক্স আঁকা হয়ে গেল। আবার দেখেছো ওখানে দুপাশে কি আছে, রেখা আছে, তাই না? তো রেখা আছে, পরে সেই রেখাগুলোকে আমরা বলছি কি হুইস্কার। এই যে দেখো, এবং সেই রেখাগুলো কিভাবে টানবো, যে বাক্সের দুপাশে প্রথম ও তৃতীয় চতুর্থক হতে যথাক্রমে, মানে প্রথম চতুর্থক হতে নিম্ন অন্তর্বর্তী বেড়ার মান অপেক্ষা বড় সন্নিহিত সর্বনিম্ন মান, আর তৃতীয় চতুর্থক হতে ঊর্ধ্ব অন্তর্বর্তী বেড়ার মান অপেক্ষা ছোট সন্নিহিত সর্বোচ্চ মান বরাবর দুইটি রেখা টানবো। এই দুটি বর্ধিত রেখাকে হুইস্কার বলে। তাই বাক্স চিত্রের আরেকটা নাম হচ্ছে বাক্স হুইস্কার চিত্র। প্রশ্ন থাকতে পারে, বাক্স হুইস্কার চিত্রকে বাক্স হুইস্কার চিত্র বলা হয় কেন?
তাহলে তোমরা কি কারণে বাক্স বলা হয়, কি কারণে হুইস্কার বলা হয় তোমরা লিখে দিতে পারবে। কেমন? তাহলে দেখো, খেয়াল করে দেখো, এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি প্রথমের এতে চলে যাচ্ছি, যে যে ছবিগুলো দেখিয়েছিলাম, যে দেখো এখানে একটু করে খেয়াল করে দেখো, এই স্লাইডটাই দেখতে চাই। এখানে দেখো যে এই যে এগুলোকে আমরা বলছি কি হুইস্কার, এগুলোকে আমরা বলছি হুইস্কার। তাই এখানে কিন্তু টানা হয়নি। কেমন? এখানে কিন্তু টানা হয়নি। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এই যে এখানে আমার প্রথম চতুর্থক, এখানে হচ্ছে তৃতীয় চতুর্থক, অর্থাৎ কোনো নিম্ন অন্তর্বর্তী বেড়ার মান যদি এই যে যেমন এখানে একটা মান পেয়েছে যেটা হচ্ছে বহিস্থ মান, কারণ কি আমার নিম্ন অন্তর্বর্তী বেড়ার মানের চেয়ে সেটা কি ছোট পেয়েছে, তাই এটা বহিস্থ মান। আর এখানে ঊর্ধ্ব অন্তর্বর্তী বেড়ার মান হচ্ছে দুটো মান পেয়েছে বড়, তাই এগুলো বহিস্থ মান। তাহলে নিম্ন অন্তর্বর্তী বেড়া মান যেটা থাকবে, ধরে নিলাম সেটা মানটা হচ্ছে এখানে ধরো 700, এখানে ধরলাম আমরা সেটাকে ধরলাম ধরো এই 750। তো 750 এর ভিতরে আছে, তো ভিতরে সর্বনিম্ন সন্নিহিত মান যেটা আছে সেটা হচ্ছে ধরে নিলাম এটা কত 600, তাহলে সরি 750 ধরলাম, এটা ধরলাম যে 790 কথার কথা, বা এটা তাহলে 730 ধরি, এটা হচ্ছে এখানে 50, এটা 750 ধরি, এটা 30, ধরো 730-এর মতো, তো বা 750-এর মতো। তাহলে এই 750 মানটাকে আমরা তখন নিম্ন অন্তর্বর্তী বেড়ার চেয়ে ছোট সর্বনিম্ন সন্নিহিত মানটাকে মান পর্যন্ত আমরা কি টানবো, এই যে প্রথম চতুর্থক থেকে হুইস্কার টানবো। একইভাবে তৃতীয় চতুর্থক থেকে ওই যে ঊর্ধ্ব অন্তর্বর্তী বেড়া যেখানে পাবো তার চেয়ে ছোট, এখানে হচ্ছে বড় বলেছি, আর এখানে হচ্ছে নিম্ন অন্তর্বর্তী বেড়ার মান হচ্ছে বড়, আর ঊর্ধ্ব অন্তর্বর্তী বেড়ার মান হচ্ছে ছোট মান বরাবর আমরা হুইস্কার টানবো, সে কথাটাই বলেছি। তো এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে হ্যাঁ, এখন আমরা যে কাজটা করছি সেটাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, তাহলে বুঝতেই পারছো যে হুইস্কার কতটুকু পর্যন্ত টানবো। এবার আবার আসো, ছেলেটির মাছের বড়ের জন্য আমরা একটু বাক্স চিত্র আঁকি। তো বাক্স চিত্র আঁকলে পরে আমরা যে 5 সংখ্যার সার ব্যবহার করেছি সেগুলো নিতে পারি। এখন যেটা সর্বনিম্ন মান, যেটা সর্বোচ্চ মান, এটা বহিস্থ মান হতেও পারে, নাও হতে পারে। আগে দেখি বেড়া বের করে দেখি, নিম্ন বেড়া কত পেলাম, নিম্ন বেড়া পেলাম এই ফর্মুলাতে বসিয়ে, এগুলো আমরা আগে বের করেছি। তাহলে কত হবে, এটা তৃতীয় চতুর্থকের মান, এটা হচ্ছে প্রথম চতুর্থকের মান, যেহেতু এটা IQR ইন্টার কোয়াড্রেন্টস, তো মান পেলাম কত -0.125। তাহলে সেটা কিন্তু দেখো 2 কেজি, এটা চেয়ে বড়, তাহলে যা সর্বনিম্ন মান হচ্ছে এটা কিন্তু ছোট। তার মানে এই পাশে বাক্সের বাম পাশে আমরা কোনো কি পাচ্ছি না, বাক্সের বাম পাশে কোনো বহিস্থ মান নেই। তার অর্থ হচ্ছে তাহলে প্রথম চতুর্থক যেখানে, এই যে প্রথম চতুর্থক 1.6 থেকে 1.2 পর্যন্ত, তাহলে যেটা সন্নিহিত মান থাকবে সর্বনিম্ন মান, বা এটা সন্নিহিত মানে হতে পারে, এটা আমাদের এখানে সর্বনিম্ন মানে এতটুকু পর্যন্ত বামে হুইস্কার টানবো। একইভাবে ঊর্ধ্ব অন্তর্বর্তী বেড়ার মান পেলাম 4.475, যা কিন্তু সর্বোচ্চ মান কত, এই যে 3-এর চেয়ে কিন্তু বড়, তাহলে এদিকেও কোনো বহিস্থ মান নেই। তাই যদি হয় তাহলে আমাদের তৃতীয় চতুর্থক ছিল কত 2.75 কেজি, না সরি কত 2 কেজি, প্রথম চতুর্থক দ্বিতীয় 2.75 কেজি। তাহলে 2.75 কেজি থেকে আমার সর্বোচ্চ মান কত 3 পর্যন্ত আমরা আরেকটা হুইস্কার টানবো, হয়ে গেল। দেখি তাহলে, এই যে আমি এই কাজটা করেছি এক্সেল শিটে, মাইক্রোসফট এক্সেল শিট ব্যবহার করেছি। ওরা সাধারণত বাক্স চিত্রগুলো উল্লম্বিকভাবে উপস্থাপন করে। আমি কিন্তু প্রথমে ছবি দেখিয়েছি, ওখানে দেখেছো তোমরা উল্লম্বিক চিত্র আছে, আবার হরাইজন্টাল বাক্স চিত্র এঁকেছি। তো এখানে এই যে সর্বনিম্ন মান, এই প্রথম চতুর্থক, এই দ্বিতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থক এবং সর্বোচ্চ মান, এখানে কোনো কি নেই, কোনো যেহেতু বৃত্ত বা স্টার চিহ্ন নেই বা অন্য কোনো চিহ্ন নেই, তাহলে আমরা বুঝতে পারছি এখানে কোনো বহিস্থ মান নেই। এবং তোমরা আঁকার সময় এটা কি করে নিবে, গ্রাফ পেপারে করলে সবচেয়ে ভালো হয়, প্লেন পেপারে করলে মিটার স্কেল বসিয়ে 1 সেন্টিমিটার দূরত্বে দাগ টেনে নেবে এবং মানগুলির আলোকে তোমার স্কেলিংটা করতে হবে, মাপনের কাজটা করতে হবে, সারতে হবে। সে অনুযায়ী তোমরা খাতায় সুন্দরভাবে বাক্সচিত্র আঁকতে পারবে। তোমরা বাসায় বসে বসে বেশি বেশি অনুশীলন করবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে।
এবার আসি আমরা বাকচিত্র অঙ্কন প্রক্রিয়ায় যদি বহিস্থ মান দেখানো হয় তাহলে কি হবে। উপাত্ত সার একই রকম কাজগুলো করলাম, মানের ঊর্ধ্বক্রম অধক্রমে সাজিয়ে নেবে, পাঁচ সংখ্যার সারগুলো বের করে নেবে, অন্তর্বর্তী আর ঊর্ধ্ববর্তী বেড়া বের করে নেবে। বের করার পর সবকিছু আগের মতোই আছে, এই জন্য এখানে একটা লাইন শুধু আমি অতিরিক্ত দিয়েছি, সেটা হচ্ছে এটা যে এই যে হুইস্কার পাচ্ছ, হুইস্কার যে পাচ্ছ, এই বর্ধিত রেখা দুটি হুইস্কারের বাইরে, এই বর্ধিত রেখা দুটি বা হুইস্কারের বাইরে বহিস্থ মানগুলোকে ছোট বৃত্ত বা তারা চিহ্নের সাহায্যে দেখানো হবে, এটুকুই। যদি আমরা কোনো বহিস্থ মান পাই সেগুলোকে আমরা স্মল সার্কেল দিয়ে অথবা অ্যাস্টেরিস্ক সিম্বল দিয়ে দেখাবো, এই কথাটুকুই বলেছি। দেখি আসো, আমরা একটা তথ্য সারি যেটা নিয়েছিলাম, ওই যে আগে বলেছি ওই যে 6 জন শিক্ষার্থীর যে নম্বর নিয়েছিলাম, তো 27 সংখ্যাটাকে নিয়ে বেশ ঝামেলায় পড়েছিলাম, এটা আসলে আউটলিয়ার কিনা দেখি। তো দেখার সময় আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো, এখানে কিন্তু 6 জন, তার মোট উপাত্ত সংখ্যা জোর, তাহলে n এর মান জোর হলে আমরা সূত্র বসাবো এটা in/4 প্লাস in/4 প্লাস 1th ভ্যালুগুলোর এভারেজ, in/4th ভ্যালু, in/4 প্লাস 1th ভ্যালু অফ অবজারভেশনস ডিভাইডেড বাই 2। তাহলে এভাবে আমরা কোয়ার্টাইলসগুলো বের করবো, তাই তো। তো 1.5th ভ্যালু অ্যান্ড 2.5th ভ্যালুর সাম করে 2 দিয়ে ডিভাইড করবো। তো এটা 1.5তম মান মানে প্রথম আর দ্বিতীয় মানের অর্ধেক, এই যে প্রথম আর দ্বিতীয় মান, এখানে না, এখানে দেখলে ভুল হবে। 4 আর 5-এর অর্ধেক 4.5, আর এটা হচ্ছে আড়াইতম মান, আড়াইতম মান হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় মানের অর্ধেক, তাহলে 5.5, 5 4 9 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। একইভাবে আমরা সব কাজটাই করে নিলাম। করে দেখো এখানে আমি নিম্ন বেড়া পেয়েছি কত, বিয়োগ 6.625, যা সর্বনিম্ন মান হচ্ছে ছোট। আমাদের সর্বনিম্ন মান কত, 4, 4 হচ্ছে এই মানটা ছোট। তাহলে আমরা বাক্সের বাম পাশে কোনো কি পাইনি, আমরা কোনো বহিস্থ মান পাইনি। তাহলে আমরা হুইস্কার টানবো কতটুকু, যে আমার 5 থেকে 4 পর্যন্ত দূরত্বে হুইস্কার টানবো বাক্সের বাম পাশে। এবার আসি ডানে, ঊর্ধ্ব অন্তর্বর্তী বেড়ার মান পেয়েছি 24.375। আবার এখানে লাল কালি দিয়ে ডিনোট করলাম যে যা সর্বোচ্চ মান হচ্ছে ছোট। সর্বোচ্চ মান কত আমার, সর্বোচ্চ মান হচ্ছে, দেখো সর্বোচ্চ মান হচ্ছে আমার 27। সর্বোচ্চ মান কত, এই যে 27, সর্বোচ্চ মান হচ্ছে 27। তাহলে এই যে 27 মানটা, 27 হচ্ছে এটা ছোট, তাহলে 27 কিন্তু কি, তাহলে এই উপাত্ত সারির একমাত্র বহিস্থ মান হচ্ছে 27। তো ডানের হুইস্কারটা কিভাবে আঁকবো, ডানের হুইস্কারটা আমরা আঁকবো তৃতীয় চতুর্থকের মান কত, 12.75 বা 13। ওই যে বলেছি আগে, আমি তো এটা করেছি তোমাদের সূত্র প্রয়োগ করে, কিন্তু এক্সেলে আরেকটা সূত্র প্রয়োগ করা আছে, তাহলে সে অনুযায়ী রেজাল্টটা সেভাবে আসবে। ধরে নিলাম সেটা 13। তারপর এই যে 13 থেকে আমাকে কি করতে হবে, 27 পর্যন্ত আমি এঁকে দেবো না, মোটেই না। আমি বলেছি যে 27 এখন কিন্তু হুইস্কার, সরি বহিস্থ মান, সুতরাং আমরা 27 পর্যন্ত আঁকবো না। তার মানে হলো যে আমরা ডান পাশে কোনো হুইস্কার পাবো না। দেখি তাহলে, এই দেখো, তাহলে দেখো যে আমরা এই পাশে যে তৃতীয় চতুর্থকের দিকে বা ডান পাশে কোনো বহিস্থ মান পেয়েছি, কোনো হুইস্কার নেই, কিন্তু এদিকে আছে এই যে 5 থেকে 4-এর দূরত্ব, খেয়াল করে দেখো 5 থেকে 4-এর দূরত্ব, এই যে 5 আর এটুকু হচ্ছে 4, এটুকু দূরত্বের মধ্যে আমরা হুইস্কার পেয়েছি। তাহলে বাকচিত্রের ব্যবহার তো দেখেছি আগের মতোই, যে 5 সংখ্যার সার যেখানে যেখানে ব্যবহার করা যায় সব জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু একটা জিনিস দেখো, চিত্র দেখে সহজেই নিবেশনের আকার সম্পর্কে ধারণা লাভ করার জন্য বাকচিত্র কিন্তু খুবই একটা উপযোগী পরিমাপ। তো আমরা সেটা দেখবো। দেখো আমি আর একটু বোঝানোর জন্য এই উদাহরণটা তোমাদের সামনে সেট করেছিলাম, এই কারণে যে এটা একটু দেখো। এখানে কি দিয়েছি, সিঙ্গাপুরে প্রথম 100 জন আরোগ্য লাভকারী কোভিড-19 আক্রান্ত রোগীর লিঙ্গভিত্তিক তথ্য। এগুলো কিন্তু অ্যাকচুয়াল তথ্য, মানে এই যে সর্বশেষ যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে। সিঙ্গাপুরে যে প্রথম 100 জন মানুষ যে আক্রান্ত হয়েছে, পুরুষ এবং মহিলা, এখানে আমি বয়স ভিত্তিতে আবার দেখাইনি, এখানে সব বয়সের ভিত্তিতেই করা আছে। তো এখানে তারা যেদিন আক্রান্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে, হাসপাতাল থেকে আবার সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে, তার দিন সংখ্যা দেওয়া আছে। হাসপাতাল থেকে আরোগ্য লাভকারী ও কোভিড-19 আক্রান্ত সময়ের মধ্যবর্তী দিনের সংখ্যা। অর্থাৎ ব্যাপারটা কিরকম, কেউ ধরো কি করেছে যে 5 দিন লেগেছে আক্রান্ত হওয়ার সময় থেকে হাসপাতাল থেকে সুস্থ হওয়ার জন্য 5 দিন লেগেছে, কারো আবার 10 দিন লেগেছে, কারো 15, হ্যাঁ ধরো সে অনুযায়ী সময় লেগেছে। তো এখন এখানে লিঙ্গভিত্তিক তথ্য দেওয়া আছে, এ দেখো, তার মানে কি আমরা বাকচিত্রের সাহায্যে কিন্তু আমরা কি করতে পারি,
এক বা একাধিক তথ্য সারি পাশাপাশি রেখে তুলনা করতে পারে, যা কিন্তু আমরা শাখাপত্রক চিত্রের মাধ্যমে পারি না, তারপর আয়তলেখের সাহায্যে পারি না। পাঁচ সংখ্যার সাহায্যে পারবো, কিন্তু সেটাও আমাদের অনেকগুলো মান বারবার দেখতে হবে। আর আর যেটা মজা সেটা হচ্ছে চিত্র দেখে সহজে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায়, যেটা কিন্তু স্বাভাবিক সংখ্যার কাজগুলো করতে গেলে বেশ ঝামেলা হয়ে যায়, না মনে রাখা কষ্টকর হয়ে যায়। কারণ দেখো তোমরা এই যে প্রথম স্লাইডেও দেখো, প্রথম স্লাইডে কি আছে, এখানে দেখো মাইকেলসন মর্লির আলোর ব্যাগ পরীক্ষণে উনি 5টা পরীক্ষা এখানে একসাথে উপস্থাপন করেছেন। তাহলে এই যে এখানে 5টা পরীক্ষার যে স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ দেওয়া আছে, তাহলে এখানে 5টা পরীক্ষণের ফলাফল কিন্তু আমরা এখানে সহজেই দেখতে পারি, কার মধ্যমা কত, সেই বহিস্থমান কারো ছিল কিনা, সেগুলো কোন পরীক্ষণে বহিস্থমান পাওয়া গেছে, সবকিছু আমরা দেখতে পারি। এবং এগুলোর বিন্যাসের আকৃতি সম্পর্কেও আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারবো। যাই হোক, আমরা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে চিত্র দেখে সহজেই বোঝা যায় বাক্স চিত্রের কি বোঝা যায়। দেখি এখন তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো খুব ভালো করে খেয়াল করো, পুরুষের এবং মহিলার AQ2 মানে দ্বিতীয় চতুর্থক বা মধ্যমা কিন্তু একই। ধরে নিলাম এটা কত, 11। তাহলে পুরুষ এবং মহিলা রোগীদের মধ্যে যারা আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত হওয়া এবং তাদের সুস্থ হওয়ার যে সময় সেটা কতদিন, 11 দিন। মধ্যমা মান হচ্ছে সেটার মানে মিডল ভ্যালু হচ্ছে কত, 11 দিন। তার অর্থ হচ্ছে পুরুষ এবং মহিলাদের যারা আক্রান্ত হয় এবং সুস্থ হওয়ার মধ্যে যে 11 দিন ব্যবধান রয়েছে সময়ের, সেটার অর্থ হচ্ছে 50%, 11 দিনের চেয়ে বেশি লেগেছে, আর বাকি 50%-এর 11 দিনের চেয়ে কি লেগেছে, কম লেগেছে। অর্থাৎ পুরুষ এবং মহিলার দুই ক্ষেত্রে আমরা একই রকম চিত্র দেখতে পাচ্ছি। কেমন? তো এখানে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমার এই যে বাক্স চিত্র দেখে কিন্তু আমরা আরো মজার কাজ করতে পারি। এই যে দেখো এখানে তৃতীয় চতুর্থক, আর এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম। তৃতীয় এবং দ্বিতীয় চতুর্থকের পার্থক্য এবং দ্বিতীয় এবং প্রথম চতুর্থকের পার্থক্যের মধ্যে কি দেখতে পাচ্ছ, যে এদিকেরটা বড় এদিকেরটা ছোট। তাহলে আমরা বলে দিতে পারি Q3 মাইনাস Q2 যদি Q2 মাইনাস Q1 অপেক্ষা বড় হয়, তাহলে এটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম বিন্যাস। ওই যে নিবেশনের আকার সম্পর্কে ধারণা লাভ করতে পারছি। আবার এখানে দেখো এটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম নিবেশন। কারণ কি, কারণ হচ্ছে এখানে দ্বিতীয় এবং প্রথম চতুর্থকের ব্যবধান, এই যে ব্যবধানটা, সেটা তৃতীয় এবং দ্বিতীয় চতুর্থকের ব্যবধান অপেক্ষা বড়। তো পরিসংখ্যানের কাজ কিন্তু এখানে শেষ নয়, যে আমরা এটা ধনাত্মক বঙ্কিম বলে দিলাম, এটা ঋণাত্মক বঙ্কিম বলে দিলাম। আসলে ধনাত্মক বঙ্কিম এবং ঋণাত্মক বঙ্কিম কি বোঝায়, এখানে সিদ্ধান্তে আসতে হবে আমাকে। সিদ্ধান্তটা কিরকম, সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের গড় মানটা ধনাত্মক বঙ্কিম হলে কোথায় হবে, এদিকে কোথাও হবে, তাই না? তার অর্থ হচ্ছে ধরলাম যে সেটা 12 দিন বা 13 দিন। তার অর্থ হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গড়পড়তা পুরুষদের মধ্যে আক্রান্ত হওয়ার সময় থেকে সুস্থ হওয়ার সময়ে গড়পড়তা তাদের বেশি দিন সময় লেগেছে, যেখানে কিনা মহিলাদের সেক্ষেত্রে যেহেতু ঋণাত্মক বঙ্কিম, গড়ে মহিলাদের কম সময় লেগেছে। দেখতে পাচ্ছ? তাহলে কত মজার তথ্য আমরা সহজে উপস্থাপন করতে পারি। এই পাঠগুলো মানে যদি আমরা নিতে পারি বা ঠিক মতো করে বুঝতে পারি, তাহলে আমরা বেশ মজার সব কাজ করতে পারি। বাক্সচিত্রের ব্যবহারই পড়ছিলাম। তো সেই বাক্সচিত্রের ব্যবহারে আরও একটা বহুল ব্যবহৃত ব্যবহার হচ্ছে কি, বহিস্থমান নির্ণয়। সেটা তো দেখেই ফেললাম, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবহার। না হয় কিন্তু তুমি ডেটা সায়েন্স বলো, যেখানেই বলো, ডেটা ক্লিনিং অথবা ডেটা প্রসেস করার পরেও তোমাকে ডেটা ক্লিনিং করবে কি দিয়ে, ডেটা ক্লিনিং করতে হবে এই যে বক্স অ্যান্ড হুইস্কার প্লট দিয়ে তোমাকে ডেটা ক্লিন করতে হবে। কারণ তোমার এই ধরনের বহিস্থ মান থাকলে তোমাকে সেটা বের করে আনতে হবে, সেটাও একটা কাজ। তাহলেই আমরা অ্যানালাইসিসে যেতে পারবো। কেমন? এখন আমরা আমাদের ক্লাস মোটামুটি শেষ পর্যায়ে। তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিয়ে, একটা হচ্ছে মেয়েটি যে মাছগুলো ধরেছে এবং সেই মাছগুলির ক্ষেত্রে মেয়েটি যে একটা বিশাল মাছ পেয়েছে, খেয়াল করেছো, 6 কেজি বরের মাছ। তার জন্য তোমরা বাক্সচিত্র অঙ্কন করবে। আর আরেকটা বাড়ির কাজ দিচ্ছি, এটাও একেবারে সর্বশেষ তথ্যভিত্তিক। যুক্তরাষ্ট্রের 12 মার্চ 2020 থেকে 21 মার্চ 2020 পর্যন্ত কোভিড-19 কারণে নিচে প্রদত্ত প্রতিদিনের মৃত্যু সংখ্যা নিবেশন, বাক্সচিত্র অঙ্কন করা এবং যদি বহিস্থমান থাকে তবে চিত্রে দেখাও। এই কাজটুকু করবে। যে এখানে দেওয়া আছে বিভিন্ন তারিখে যে প্রতিদিন মারা যাওয়ার সংখ্যা দেওয়া আছে, এখান থেকে তোমরা বাক্সচিত্র আঁকবে। তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করো। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে।
যে এই ভিডিওটি আমি ইউটিউবেও আপলোড করে দেবো এবং আমার ফেসবুক পেজেও দেবো। আমার ফেসবুক পেজ হচ্ছে চৌধুরী বাবলা নামে আছে, আর সেখানেও তোমরা মন্তব্য করতে পারো। আর আমাদের কাফাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ নামে বাংলায় লেখা একটা ফেসবুক পেজ আছে, সেটাতেও তোমরা অ্যাড হয়ে নিও, তাহলে সেখানেও তোমরা মন্তব্যের কলামে করতে পারো অথবা আমাকে মেসেঞ্জারে দিতে পারো, যে সাবমিট করতে পারো। আর একটা কাজ, এই দুটো কাজ তোমরা কোথায় দেবে তাহলে? এই দুটো কাজ তোমরা করে ছবি তুলে, খাতায় করে ছবি তুলে, গ্রাফ পেপারে করে সুন্দর করে কাজগুলি করে ছবি তুলে আমাকে ওই যে বলেছি কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। আমি সেগুলো দেখে হয়েছে কি হয়নি আমি মন্তব্য করব। আর তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে। বাসায় ভালোভাবে পড়াশোনা করো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আর আমাদের পরের ক্লাস হবে সংশ্লেষণ নির্ভরণ নিয়ে। ওই চ্যাপ্টারটি আমরা শেষ করতে পারলে মোটামুটি আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শেষ। সংশ্লেষণ নির্ভরণ আমরা হয়তো দ্বাদশে পড়ব চিন্তা করেছি, কিন্তু আমরা এবার একটু সিদ্ধান্ত চেঞ্জ করছি। যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশন সমন্বিতভাবে পরীক্ষা নেই, ওখানে ওই চ্যাপ্টারটা থাকবে কিনা সেটা বলতে পারছি না। না থাকলেও পরেও আমরা আরেকবার আমরা পড়ে নেব, যেহেতু কি হয় বা কি হয় না সেটা যেহেতু জানি না, আমরা পড়ে নেব। তোমরা সবাই ভালো থেকো। আর ইউটিউবে আমার বাবলা চৌধুরী নামে একটা চ্যানেল আছে, সেখানেও এই ভিডিওটা পাবে। আর বন্ধুদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবে এবং তাদেরকে বলবে যে এই ক্লাসটা নিয়ে নিতে। আর ক্লাস কেমন লাগলো আমাকে জানাবে, যদি কোনো সমস্যা থাকে সেটাও জানাবে, পরামর্শ থাকলেও জানাবে। ধন্যবাদ সবাইকে। নিরাপদে থাকো, সুস্থ থাকো, এটা এখন খুবই জরুরি একটি বিষয়।